আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা করছিলাম চ্যাপ্টার 9-এর সিকিউ সমাধান। তো এর মধ্যে আমরা 1 আর 2 নম্বর সমাধান করেছি। এখন 3 নম্বরটা আমরা সমাধান করব। খুবই অল্প কথায় রাসায়নিক বিক্রিয়াগুলো ঠিকমতো লিখতে পারলে কিন্তু আসলে রসায়নে সুন্দরভাবে নাম্বার পাওয়া যায়। সো দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা বলা আছে এখানে 3 এবং 4 নং এর ধাতব আয়ন শনাক্তকরণ কিভাবে করবে। তো 3 নম্বর এবং 4 নম্বর যৌগ দেখা যাচ্ছে কপার সালফেট আর হচ্ছে জিঙ্ক সালফেট, তাই না? তাহলে আমরা কি লিখব? 3 এবং 4 নম্বর যৌগের যৌগ হলো, আগে লিখবা 3 ও 4 নং যৌগ হলো যথাক্রমে কপার সালফেট ও জিঙ্ক সালফেট, তাই না? তাহলে এদের আমি একবারে লিখি, যাদের তোমাকে বলেছে ধাতব আয়ন, তাহলে যাদের মধ্যে ধাতু কি? কপার সালফেটের মধ্যে ধাতু হচ্ছে কপার আর জিঙ্ক সালফেটের মধ্যে হচ্ছে জিঙ্ক। তাহলে বলবো যাদের মধ্যে ধাতব আয়ন, আর এই ধাতুগুলোর আয়ন কি হবে? তো কপার ধাতুর আয়ন হচ্ছে কপার 2+ ও জিঙ্ক ধাতুর আয়ন হচ্ছে জিঙ্ক 2+। ওকে, তো এটা আমরা এই দুটো আয়ন শনাক্তকরণ করব। আমরা এখন লিখব, দেখো এর আগের প্রশ্নটা কিন্তু তোমাদেরকে বলেছে যে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে তাহলে কি হবে। আসলে ওই অদক্ষেপ তৈরি হয় এবং এই আয়ন শনাক্তকরণ করা যায় আর কি। তো এখানে সরাসরি বলা হচ্ছে যে আয়ন শনাক্তকরণ করো। তাহলে তুমি প্রথমে লেখো কপার 2+ আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ। তাহলে এরপরে আমরা কি লিখব? কপার 2+ আয়ন, ওই আগের মতোই সেম হুবহু লিখবা যে একটি টেস্ট টিউবে কিছুটা কি নিয়ে, কপার হাইড্রোক্সাইড নিয়ে, কপার সালফেট লবণ নিয়ে, কপার সালফেট লবণ নিয়ে তাতে, বা যৌগ নিয়ে যাই বলো, তাতে কয়েক ফোঁটা, আগে যৌগ লিখেছি তাই না, তাহলে যৌগই লেখো। তাহলে তাতে কয়েক ml বা কয়েক ফোঁটা বা 2-3 ml, ওকে, তাতে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, এটা আসলে আয়ন শনাক্তকরণগুলো পরীক্ষণের নাম, হ্যাঁ, যেমন এটাই পরীক্ষণের নাম, পরীক্ষণ মানে কি ঘটাচ্ছ লিখছো সেটা, তারপর হচ্ছে পর্যবেক্ষণ মানে যে কি শনাক্ত হলো, এভাবে লিখতে হয় আর কি। তো 9-10 লেভেলে আসলে এত কিছু খুঁজবে না, সরাসরি তুমি চাইলে লিখতেই পারো। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কপার হাইড্রোক্সাইডের নীল অদক্ষেপ পড়বে। এটা কেমন হয়? নীল অদক্ষেপ পড়বে। ওকে, তো এটা হচ্ছে পরীক্ষণ, আর পর্যবেক্ষণ হচ্ছে ফিনিশিংয়ে লিখতে হয় আর কি। ওকে, তো তুমি চাইলে লিখতে পারো এভাবে, অদক্ষেপ পড়বে অর্থাৎ কপার 2+ আয়নের উপস্থিতি নিশ্চিত হয়। তাহলে লিখবা কপার সালফেটের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো তাহলে কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। তার মানে এখান থেকে ধাতু আর এখান থেকে অধাতব অংশ, নেগেটিভ অংশটা আর কি। কপারের যোজনী 2, তাই এই পাশে 2 বসবে, আর হাইড্রোক্সাইডের যোজনী 1, না লিখলে কোনো সমস্যা নাই। আর হচ্ছে এখানে এই সোডিয়ামের সাথে চলে যাবে সালফেট। তো সোডিয়াম সালফেট আমরা আগে 3টা সৃজনশীলই করেছিলাম। তো সালফেটের যোজনী 2 এই পাশে, আর সোডিয়ামের 1 লেখা দরকার নাই। তাহলে কপার হাইড্রোক্সাইড, দেখো আমরা তো অনেকভাবেই নিচে একটা অ্যারো চিহ্ন দিতাম সব সময়, এটা তোমাদেরকে আমি অ্যারো চিহ্ন না দিয়ে এটা একটা এস লিখে দিই। হ্যাঁ, এস মানে হচ্ছে সলিড, এস মানে কি? সলিড। তাহলে সলিড যৌগ, এটা মানে অদক্ষেপ পড়েছে। তাহলে লিখে দিবা কপার হাইড্রোক্সাইডের নীল অদক্ষেপ, কি লিখবা?
কপার হাইড্রোক্সাইডের নীল অদক্ষেপ, নীল কালি নাই আমার কাছে, তবে হ্যাঁ আমার কাছে একটা সবুজ আছে। আচ্ছা, কপার হাইড্রোক্সাইডের নীল অধক্ষেপ, তাই না? তো যাই হোক, লাল কালার দিয়ে লিখেছি নীল অধক্ষেপ, সমস্যা নাই। আচ্ছা, লালের মধ্যে দেখি তো, লালের মধ্যে সবুজ দিলে কেমন হয়? লালের মধ্যে সবুজ দিলে না, কিছুটা সবুজের ব্যাপারেই থাকে, নীল দেখা যায় না, তাহলে শেষ। এটা হলো। আর 2 নাম্বার বলেছে তোমাকে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক আয়ন শনাক্তকরণ, তাই না? তাহলে তুমি এটা কীভাবে করবো? সেম একদম হুবহু। এইখানে কপারের জায়গায় কি লিখে দিবা? কপারের জায়গায় লিখে দিবা জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ। আর হচ্ছে টেস্ট টিউবে কিছুটা এই যে কপার, এইটার জায়গায় তুমি কি দিয়ে দিবা? জিঙ্ক, অর্থাৎ এই যৌগটার জায়গায় কি দিবা? জিঙ্ক সালফেট যেটা দেওয়া আছে। যৌগ নিয়ে তাতে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কপার হাইড্রোক্সাইডের এই জায়গায়, কপারের জায়গায় লিখে দিবা জিঙ্ক, লিখে দিবা জিঙ্ক। ওকে, তাহলে এটা বাদ। জিঙ্ক হাইড্রোক্সাইডের এটা হবে সাদা অদক্ষেপ পড়বে, অর্থাৎ জিঙ্ক 2+ আয়নের উপস্থিতি নিশ্চিত হয়। তাহলে এবার তুমি জিঙ্ক লেখো, এখানে জিঙ্ক সালফেট, যেখানে যেখানে কপার আছে সেখানে সেখানে জিঙ্ক দিবা। আচ্ছা, আগেরটা সলিড দিয়েছি, এইটা আবার অ্যারো চিহ্ন দিলাম। ওকে, এটা দিলাম অ্যারো চিহ্ন। তাহলে এই অদক্ষেপগুলোকে সবসময় হয় পাশে অ্যাস সলিড লিখে দিবা, না হয় অ্যারো চিহ্ন দিবা। তাহলে এটা কি হলো? এটা হলো জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ। কী অদক্ষেপ? সাদা অদক্ষেপ। আশা করি বুঝতে পেরেছো। তার মানে হুবহু সেম আগে যেটা করেছো সেটাই, ঠিক আছে? এরপরে আসো ঘ নম্বর কোয়েশ্চেন। ঘ নম্বরে বলেছে 1 ও 2 নং যৌগের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। 1 নম্বর যৌগ, 2 নম্বর যৌগ দেখো তো। 1 নম্বরে আছে কার্বন ডাইঅক্সাইড মানে CO2, 2 নম্বরে আছে সালফার ডাইঅক্সাইড। তোমরা তো জানো কার্বন এবং সালফার হচ্ছে অধাতু, তাই না? তো আমরা ধাতুর যে অক্সাইডগুলো সেগুলোকে আমরা পড়েছিলাম ক্ষারক। যেমন সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের অক্সাইড বা হাইড্রোক্সাইড সেগুলো কী বলে? ক্ষারক বলে। তাহলে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড কী বলে? ক্ষারক। আর অধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যদি আমরা পাই, সো অধাতুর অক্সাইড যদি আমরা দেখি সেটাকে আমরা কী বলবো? এই যে অধাতুর অক্সাইড আছে এখানে কী হবে? ধাতুর অক্সাইড যদি ক্ষারীয় হয়, অধাতুর অক্সাইড অম্লীয়। ওকে, তো এটা কেন অম্লীয় এটাই আমাকে আসলে একটু দেখাতে হবে আর কি। সো এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, লেখো উদ্দীপকের 1 ও 2 নং যৌগ হলো যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। এটা ব্র্যাকেটে লিখে দাও, ও সালফার ডাইঅক্সাইড। SO2 সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? তো উভয়কে অধাতুর অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডে, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড যেহেতু কার্বন এবং সালফার উভয় অধাতু, তার মানে এদের কী বলা যায়? কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড হলো অধাতুর অক্সাইড। কিসের অক্সাইড? অধাতুর অক্সাইড। এখন অধাতুর অক্সাইড কেমন হয়? অধাতুর অক্সাইড অম্লীয় হওয়ায় কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। দেখো এই কোয়েশ্চেনটা 2টা দেওয়ার কারণে মূলত 4 মার্কের জন্য দেয়া হয়েছে। তোমাকে যদি একটা বলে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি, তাহলে তুমি শুধু ওইটাই লিখবে, 2 মার্কের জন্য আসবে খতে।
তো বলবো একই রকম কথা, একটা অধাতুর অক্সাইড আর অধাতুর অক্সাইডের অম্লীয় দ্রবণের প্রকৃতি কেমন হয়, অম্লীয় হয়। এখন আমার বিক্রিয়া করে দেখাতে হবে জাস্ট। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে, দেখো তাহলে কী উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড, তাই না? তো এইটা আসলে একটা উভমুখী তীর চিহ্ন দিয়েও তুমি দেখাতে পারো, কারণ এটা আবার বিয়োজিত হতে পারে, ওকে, মানে বিপরীত বিক্রিয়া ঘটাতে পারে। যাই হোক, এটা কি অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। আমরা জানি কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। আর সালফার ডাই অক্সাইড, এইটা একই রকম পানির সাথে যদি বিক্রিয়া করে উৎপন্ন হবে কি, H2SO3, সালফিউরাস অ্যাসিড। তোমাদের মনে আছে অবশ্যই সালফিউরাস অ্যাসিডটা আমরা পেঁয়াজের ক্ষেত্রে বলেছিলাম যে পেঁয়াজ কাটলে কেন চোখ জ্বালা করে, কারণ এই সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়, ওকে, তার সাথে চোখের পানির বিক্রিয়া ঘটায়। সালফিউরাস অ্যাসিড মানে চোখের পানি বিক্রিয়ায় ওই সালফারের যৌগ, প্রোপাইলের যৌগ চোখের পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিডে পরিণত হয়, যার ফলে এই আমাদের চোখ জ্বালাপোড়া করে, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে। যেহেতু বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে, বলবো বিক্রিয়া হতে দেখা যায় কার্বন ডাই অক্সাইড এর জড়িয়ে পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, কি অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এটা আসলে বাংলায় লিখলেই এখানে সুন্দর হবে, কার্বনিক অ্যাসিড এবং সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। একদম কম কথায় এইটুকু লিখলেই বিক্রিয়াটা সুন্দর করে দিয়ে দিবা, তাহলেই হবে, সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। তাই কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়। আশা করি বুঝতে পেরেছ। সো এই ছিল 3 নম্বর সৃজনশীল, ওকে। তো আমি এরপরে 4 নম্বর সৃজনশীল করব, এটা সলভ করো।